আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ। ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স তিনটা ডিপার্টমেন্টে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটা ডিপার্টমেন্টে ডিসঅ্যাপয়েন্টিং। আমি জানি ম্যাক্সিমাম দর্শক আসলে দুই ওপেনারকে নিয়েই কথা বলতে চাইবেন, তানজিদ এবং পারভেজ ইমন দুজনই ডাক মেরেছেন। দেখেন, গেল কদিন আগ পর্যন্ত কিন্তু এই কথাটা হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম দুজন ওপেনার পাওয়া গেছে যারা ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার। সেই জায়গাটা একটা কথা হচ্ছিল যে একদিন একজন ভালো খেলছেন তো আরেকদিন আরেকজন ভালো খেলছেন। তবে একটা আশঙ্কার জায়গাও ছিল যে যেদিন দুজন একসঙ্গে ফ্লপ করবেন সেই দিনটাই কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং তাদের প্রতি ইনভেস্ট করতে হবে, এবং সেই সঙ্গে নিচের দিকের ব্যাটসম্যান যারা আছেন 3, 4, 5, 6 তাদেরকে সেই জায়গাটায় হাল ধরতে হবে, ড্যামেজ রিকভার করতে হবে। এটার এক্সাম্পল কিন্তু বাংলাদেশের আগে করেছে 2016 সালের এশিয়া কাপে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। এরকমই একটা ম্যাচে বাংলাদেশের এই 0 রানের মধ্যে 2টা উইকেট, 2 ওপেনারই ডাক মেরে আউট হয়ে গিয়েছিলেন। সেই জায়গাটা সাব্বির রহমানের একটা 54 বলের 80 রানের ইনিংস ছিল। সো সেটা কিন্তু ড্যামেজ রিপেয়ার করেছে। আমার প্রসঙ্গের জায়গাটা এইখানে যে আপনার দলে যখন এইরকম দুইজন ওপেনার আছেন, কোনো একটা দিন এরকম হতে পারে যে এই দিনটাতে দুজন একসঙ্গে ফ্লপ করে যাবেন, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটায় ড্যামেজ রিপেয়ারের জায়গাটা লিটন চেষ্টা করেছেন, কিন্তু লিটনের সঙ্গে যারা ছিলেন তাদের অ্যাপ্রোচগুলো আমার কাছে আসলে খুবই পোর লেগেছে এই সেন্সে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাকে ডিল করার সবচাইতে প্রমিনেন্ট উপায়টা হচ্ছে তাকে শর্টস খেলতে হবে। তাকে আপনি ডিফেন্ড করতে গেলেই ধরা খাবেন। অসংখ্যবার এরকম নজির আছে, হাসারাঙ্গাকে ডিফেন্ড করতে গেলেই আপনি ধরা খাবেন। শেখ মেহেদী হাসারাঙ্গাকে বাংলা ঠ্যাক মারতে গিয়ে আউট হয়েছেন, একেবারে বাংলা ঠ্যাক মারতে গিয়ে আউট হয়েছেন। আপনি যদি মুশফিকুর রহিমকে দেখেন হিস্ট্রিক্যালি, হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করে ডিল করেছেন। লিটনকে আজকে আমরা দেখেছি বেশ কয়েকটা ওকেশনে তিনি রিভার্স সুইপ করেছেন হাসারাঙ্গাকে। যে বলটা আউট হয়েছেন আই ওন্ট মাইন্ড, হাসারাঙ্গাকে ডিল করার ওয়ে এটা আউট হয়ে গেছেন, কিচ্ছু করার নেই। কিন্তু অন্যান্য ব্যাটসম্যানরা হাসারাঙ্গাকে যেভাবে ডিল করতে গেছেন, ইভেন জাকেরও যেভাবে হাসারাঙ্গাকে ডিল করতে গেছেন, এটা আমার কাছে আসলে বিষয়টা মনে হয় না যে ইটস দ্য প্রপার ওয়ে। ইভেন আপনি যদি যে ম্যাচটা লিটন কুমার দাস 70+ রান করেছিলেন, ওই ম্যাচটা তো হাসারাঙ্গাকে শর্টস খেলেই ডিল করেছিলেন, যেটা এই ম্যাচে আসলে বাংলাদেশ করতে পারে না। আরেকটা বিষয় বলবো, যখন হাসারাঙ্গা বোলিংয়ে এসেছেন এবং আধিপত্য বিস্তার করছেন, ওই সময়টা কেন মাঝখানে আপনি একজন বাঁহাতি ব্যাটসম্যানকে নামাবেন না, সেটাও একটা বিষয়। সো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, পাওয়ার প্লের সময়টাতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আবারও বলি, দুজন ওপেনার যখন আউট হয়েছেন, একই সঙ্গে দুজন ওপেনার ডাক মেরে আউট হয়েছেন, সেটার ড্যামেজ রিকভারির জায়গাটাও একটা দলের মিডল অর্ডারে থাকতে হবে। এটা আপনি যখন এই নেচারের দুজন ওপেনারকে নিয়ে খেলছেন, একটা লাক্সারি আপনি সবসময় পাচ্ছেন যে ঠিক আছে, এদের মতো যে কেউ একজন যদি টিকে যায়, সেটা আপনার দলকে প্রায় 60% পর্যন্ত ম্যাচটাকে এগিয়ে নিচ্ছে। তার মানে আপনার ওই ব্যাকআপ অপশন রেডি থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যে যেদিন এই দুইজনই ফ্লপ করবেন ওই দিনটায় কি হবে, এবং আপনার ওই ইনভেস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এই টাইপের দুই ব্যাটসম্যানকে একসঙ্গে এফোর্ড করার ট্রেডিশনটা আপনি রাখেন না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি যদি, আমি একদম খুব সিম্পলি বলছি, সেটা হচ্ছে যে এই টাইপের দুই ব্যাটসম্যান একসঙ্গে আছেন, সেটা নিয়ে এটা তো একটা লাক্সারি বাংলাদেশের, যে আলটিমেটলি এরা দুজনের যে কোনো একজন যদি 6-7 ওভার পর্যন্ত টিকে যান, দলের রানটাকে এগিয়ে নেন। সো আলটিমেটলি যেদিন এই দুজন একসঙ্গে ফ্লপ করবেন, সেই দিনটাতে এই দুজনকে কাভার আপ করার মতো ক্যাপাবিলিটির জায়গাটা থাকতে হবে। আমি 2016 এশিয়া কাপের এক্সাম্পলটা দিচ্ছিলাম, সাব্বির রহমান করেছিলেন, ওইটা তো একটা ড্যামেজ রিকভারি ছিল। বোলিংয়ের জায়গাটা আমার কাছে মনে হয়েছে কন্ডিশনের সুবিধাটা বাংলাদেশে একেবারে নিতে পারেনি। বোলিং অনেক দিন পর খুব পোর বোলিং বাংলাদেশের মনে হয়েছে, এবং পোর প্ল্যান অফ বোলিং মনে হয়েছে। এর পেছনে সবচাইতে বড় কারণ যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে তানজিম সাকিবকে আমি এক্সপেক্ট করছিলাম যে প্রথম 10 ওভারের মধ্যে অন্তত 3 ওভার তিনি বোলিং করবেন। উইকেটে যেরকম ক্যারি করছিল নতুন বলে, তানজিম হাসান সাকিবকে নতুন বলে ওইভাবে আমি জানি না কেন মাত্র 1 ওভার তিনি বোলিং করেছেন সেই জায়গাটাতে। মোস্তাফিজ যদিও উইকেট পেয়েছেন, কুশল মেন্ডিস ছিল, কুশল মেন্ডিসের এগেনস্টে মোস্তাফিজের ট্র্যাক রেকর্ড ভালো, বাট আজকের দিনটাতে উইকেট যেরকমভাবে ক্যারি করছিল, আপনি যখন প্রথম ইনিংসে দেখেছেন তানজিম সাকিবকে ইনিশিয়ালি আপনার ব্যবহার করা, আপনি শরীফুলকে যে 3 ওভার ব্যবহার করেছেন, যেহেতু রান সংখ্যাটা কম, তানজিম সাকিবকে সেই জায়গাটা আমার কাছে মনে উচিত ছিল। ক্যাচ একটা ছেড়েছেন শেখ মেহেদী শরীফুলের বলে, ইট ওয়াজ আ ক্রাইম, ইট ওয়াজ রিয়েলি আ ক্রাইম, কারণ মিশারা এর পরেই ফ্লারিশটা করেছেন। ওই উইকেটটা তখন গেলে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের যে ভালনারেবল কন্ডিশন, আমার কাছে তো মনে হয় যে সেখানেও একটা ফাইট দেওয়ার পসিবিলিটির জায়গা ছিল। আপনি যখন এরকম ক্যাচ ড্রপ করে ফেলবেন, সেই জায়গাটা আসলে একেবারেই থাকে না। ওভারঅল দর্শকদের রাগ করা, ক্ষোভ প্রকাশ করা, সব কিছুই ঠিক আছে, সব কিছুই খুবই স্বাভাবিক। দলটার প্রতি তাদের
ওই জায়গাটা আছে, কারণ দিন শেষে দলটা তো 15 জন ক্রিকেটারও না, দলটা 18 কোটি মানুষের, সেই জায়গাটায় আসলে কোনো কিছু নেই। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 3টা ডিপার্টমেন্টে বাংলাদেশ খারাপ ক্রিকেট খেলেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, একেবারেই খারাপ ক্রিকেট খেলেছে। 3টা ডিপার্টমেন্টে শ্রীলঙ্কা আউটপ্লেড করে দিয়েছে। 2 ওপেনারের যে আউটের প্রসঙ্গ নিয়ে যদি টেকনিক্যালি বলি, আমি সবসময় একটা কথা বলি, আপনি যখন ইনকামিং বলে অ্যাক্রস শেপে যাচ্ছেন, আপনার টো পজিশন ঠিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তুষারা কীরকম বোলিং করেন এটা তো আপনি জানেন যে বল ইনকামিংয়ে হবে, সো আপনার পাটা কেন ওপেন নাই, এটা খুব একটা কমন কোয়েশ্চেনের জায়গা। 2টা ফুল টাচও কিন্তু মিস করা হয়েছে তুষারের ইয়েতে। সো আমি বলবো যে পোর এক্সিকিউশন বাই দ্য বাংলাদেশি ব্যাটার্স। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।